অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে অজ্ঞাত বন্দুকধারীর হামলা, কমপক্ষে 8 জন নিহত। পুলিশের দাবি, অভিযানে প্রাণ হারিয়েছে আততায়ীও। গ্রেটা থুনবার্গ সহ ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে স্বেচ্ছাসেবীদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছে ইসরায়েল। নারাজ 5 ফরাসিকে তোলা হতে পারে আদালতে। কড়াকড়ি উপেক্ষা করে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। আন্দোলন ছড়িয়েছে অন্যান্য শহরেও। আমন্ত্রণ যমুনা আইডেস্কে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। অস্ট্রিয়ার একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আততায়ী সহ নিহত হয়েছে মোট 9 জন। স্থানীয় গণমাধ্যম বলছে, দেশটির গ্রাজ শহরের এই ঘটনায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে দেশটির পুলিশ মোতায়েন করা হয় কোবরা ইউনিটের বিশেষ নিরাপত্তা বাহিনী। অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় নিরাপত্তা বাহিনীর কর্মীরা। হামলার পর আততায়ী আত্মহত্যা করে বলে দাবি স্থানীয় ওই গণমাধ্যমের। আবারও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের উপর গোলাবর্ষণ করেছে ইসরায়েল। হামলা অব্যাহত রয়েছে উপত্যকা জুড়ে। সোমবার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মৃত্যু হয়েছে কমপক্ষে 60 জনের। এদিন রাফায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে অতর্কিত হামলা চালায় ইসরায়েল। মৃত্যু হয় অন্তত 14 ফিলিস্তিনির, যদিও সেখানে হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল। উপত্যকার বিভিন্ন স্থানে টার্গেট করা হয়েছে শরণার্থী শিবির ও স্বাস্থ্যকেন্দ্র। গাজা সিটিতে ব্যাপক ভয়াবহ বোমা বর্ষণে এক সাংবাদিক ও 3 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। গ্রেটা থুনবার্গ সহ ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের 4 স্বেচ্ছাসেবীকে নিজ দেশে ফেরত পাঠালো ইসরায়েল। তবে 12 স্বেচ্ছাসেবকের মধ্যে 8 জনই দেশে ফিরতে রাজি হননি। ডিপোর্টেশন পেপারে স্বাক্ষর করেনি তারা। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় আটক রয়েছেন তারা। মঙ্গলবারের মধ্যে আদালতে তোলা হতে পারে তাদের। সেই তালিকায় রয়েছেন 5 ফরাসি। এদিকে ভিন্ন ভিন্ন ফ্লাইটে ইসরায়েল ত্যাগ করার কথা স্বেচ্ছাসেবীদের। এরই মধ্যে ফ্রান্সগামী একটি বিমানে তুলে দেওয়া হয়েছে থুনবার্গকে। সেখান থেকে নিজ দেশ সুইডেনে ফেরত পাঠানো হবে তাকে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তার একটি ছবি প্রকাশ করেছে। ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক এবং ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য রিমা হাসানকে প্রবেশ করতে দেওয়া হয়নি ইসরায়েলে। তাকে অবিলম্বে ফেরত পাঠানো হচ্ছে নাকি আটক রাখা হবে তা এখনো অস্পষ্ট। টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। আন্দোলন দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। ন্যাশনাল গার্ডের সেনার সংখ্যা দ্বিগুণ করে আরও 2000 সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কড়াকড়ি উপেক্ষা করেই রাজপথে শত শত মানুষ। নিরাপত্তায় বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিক্ষুব্ধ জনতা। সময়ের সাথে সাথে আন্দোলন ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও। লস অ্যাঞ্জেলেসে আরও কঠোর অবস্থানে সেনা পুলিশ, তবুও বেপরোয়া বিক্ষোভকারীরা। চতুর্থ দিনে গড়িয়েছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতি ও অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ। তোপের মুখে ফেডারেল সরকারের পদক্ষেপ। আন্দোলনকারীদের দমনে হিমশিম দশা নিরাপত্তা বাহিনীর। সোমবার শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় অতিরিক্ত দাঙ্গা পুলিশ। ফেডারেল ভবন ও কর্মীদের নিরাপত্তায় সক্রিয় রাখা হয় প্রায় 700 মেরিন সেনা। পূর্ব ঘোষিত ন্যাশনাল গার্ডের 2000 সেনার সংখ্যা বাড়িয়ে 4000 করার ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও দমন করা যাচ্ছে না বিক্ষোভকারীদের। আমরা অপরাধী না, খেটে খাওয়া মানুষ। প্রেসিডেন্টের ময়লা ফেলার ঝুড়ি না। উনি কি আমাদের ধ্বংস করে আমেরিকাকে মহান বানাতে চাইছেন? আসলে উনি তো আমেরিকাকেই ধ্বংস করছেন। নাচে গানে ক্ষোভ প্রকাশ। সরকারি দমন পীড়নের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানাতে আতশবাজি। নানা অভিনব কায়দায় প্রতিবাদ জানান অনেকে। চতুর্থ দিনেও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে মানবঢাল তৈরি করে ন্যাশনাল গার্ডের সেনারা। আন্দোলনকারীদের পিছু হটাতে ছোড়া হয় ফ্ল্যাশ ব্যাং ও রাবার বুলেট। ব্যবহার করা হয় গ্যাস ক্যানিস্টার।
নিজে আমেরিকান হওয়া সত্ত্বেও অভিবাসীদের পাশে দাঁড়িয়েছি, কারণ এটা আমার দায়িত্ব। ট্রাম্পকে নিয়ে চরম বিরক্ত আমরা, শুধু শান্তিতে থাকতে চাই। এই দেশটাকে খুব ভয়ানক লাগছে এখন। একমাত্র আসার জায়গা হলো আমরা সবাই একসাথে পথে নেমেছি। এত কিছুর পরও অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। পরিস্থিতি গুরুতর হলেও ন্যাশনাল গার্ডের সেনারা তা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে, পাশাপাশি পুলিশও কঠোর পরিশ্রম করেছে। যদিও পুলিশদের নীতিগতভাবে সাবধান থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল, আমি তাদেরকে বলেছি কেবল সঠিকভাবে দায়িত্ব পালন করতে। দিন গড়ানোর সাথে সাথে লস অ্যাঞ্জেলেসের গণ্ডি পেরিয়ে বিক্ষোভ ছড়িয়েছে অন্যান্য শহরেও। নিউ ইয়র্ক থেকে টেক্সাস, ওহাইও থেকে ইলিনয়, প্রতিবাদের ঢেউ উঠেছে মার্কিন মুলুকের নানা প্রান্তে, ছড়িয়েছে সহিংসতাও। রেজবানা সায়মা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন। ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে নেওয়া হয় এই পদক্ষেপ। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিবাসী ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভে শনিবার ন্যাশনাল গার্ডে 2000 সেনা মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার জানান এই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে 4000, কিন্তু এর বিরুদ্ধে মামলা ঠুকে দেয় রাজ্যটির প্রশাসন। সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে 22 পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, সংবিধান ও ফেডারেল আইন লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভবিষ্যতেও অবৈধভাবে সেনা তলব বন্ধে আদেশ দিতে অনুরোধ জানানো হয়েছে বিচারকের কাছে। শুরু থেকে বিক্ষোভ দমনে ট্রাম্পের হস্তক্ষেপ ও কঠোর নীতির বিরোধিতা করে আসছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। অন্যদিকে তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজার অভিমুখী আলোচিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা সমালোচনা ঝড় চলছে বিশ্বজুড়ে। 12 মানবাধিকার কর্মীর যাত্রাকে সেলফি ইয়র্ড বলে বিদ্রূপ করা তেল আবিবকে তুলোধুনো করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাজায় বর্বর অভিযান চলাকালে ইসরায়েলি সেনাদের তোলা বিভিন্ন ছবি পোস্ট করে সেলফি জেনোসাইড ও ওয়ার ক্রাইম সেলফি হ্যাশট্যাগ ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ইসরায়েলের আটককৃত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে থাকা গ্রেটা থুনবার্গ সহ 12 মানবাধিকার কর্মীর 6 জনই ফরাসি নাগরিক। তাই তেল আবিবের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ফ্রান্সের নাগরিকরা। প্যারিসে আয়োজন করা হয় বিশাল প্রতিবাদ সমাবেশ। ইসরায়েলি আগ্রাসন বন্ধ আর গাজার মুক্তির দাবিতে চলে স্লোগান। ক্ষুধার্ত মানুষের জন্য নিয়ে যাওয়া ত্রাণ জব্দ ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। প্রথমত, ফ্রান্স তার নাগরিকদের যে কোনো বিপদে পাশে আছে। তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব জায়গায় বার্তা পাঠানো হয়েছে। ফ্রান্স অবিলম্বে যুদ্ধবিরতি চায়, ব্লকেড তুলে নেওয়া হোক। গাজায় যা হচ্ছে অগ্রহণযোগ্য, লজ্জাজনক। ম্যাডলিনের আরোহীদের মধ্যে রয়েছে সুইডেন, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন ও তুরস্কের নাগরিক। প্রতিটি দেশই নিন্দা জানিয়েছে ইসরায়েলের এমন কর্মকাণ্ডের। আটককৃতদের মুক্তিতে কূটনৈতিক তৎপরতাও শুরু করেছে। পাশাপাশি গাজায় ত্রাণ প্রবেশের পক্ষে জোরালো অবস্থান জানায় দেশগুলো। ইসরায়েলের জাহাজ আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়েছে ইরান, যুক্তরাজ্য, ব্রাজিল, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশ। যুদ্ধাপরাধের অভিযোগে তেল আবিবের বিরুদ্ধে মামলা করেছে বেলজিয়াম ভিত্তিক হিন্দ রজব ফাউন্ডেশন। কেবল জাহাজ ও মানবাধিকার কর্মীদের আটক নয়, গাজাবাসীর সহায়তার লক্ষ্যে গ্রেটা থুনবার্গ ও তার সহযোগীদের পদক্ষেপকে সেলিব্রিটিদের সেলফি নৌযাত্রা বলে আখ্যা দেয় নেতানিয়াহু সরকার। দাবি, নিজেদের প্রচারণার উদ্দেশ্যে গণমাধ্যমকে উস্কে দিচ্ছে মানবাধিকার কর্মীরা। তেল আবিবের এমন বিদ্রূপ নিয়েও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। গাজায় চলমান অভিযানে বিভিন্ন সময় ইসরায়েলি সেনাদের তোলা সেলফি পোস্ট করে ক্যাপশনে জুড়ে দেয়া হচ্ছে সেলফি জেনোসাইড এবং ওয়ার ক্রাইম সেলফি হ্যাশট্যাগ। ডরথি তেস্ট্রিন, যমুনা নিউজ। ইউক্রেনীয় শহর ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার রাতভর চলে এই আক্রমণ। আগ্রাসনের শিকার হয় একটি জরুরি চিকিৎসা কেন্দ্র, প্রসূতি হাসপাতাল ও আবাসিক ভবন। এতে প্রাণ হারিয়েছেন 2 জন, আহত আরও 9 জন। রাজধানী কিয়েভেও হামলা চালায় পুতিন বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন। শহরের 10টি জেলার মধ্যে 7টিতেই চলে এই আগ্রাসন। আহত হয় বহু মানুষ। রাশিয়ার দাবি, ইউক্রেনের সাম্প্রতিক আক্রমণের পাল্টা জবাবেই ইউক্রেনে চালানো হচ্ছে ভয়াবহ এসব হামলা।
গেল সপ্তাহে শান্তি আলোচনার পর প্রথম ধাপের বন্দি বিনিময় করেছে রাশিয়া ইউক্রেন। সোমবার নিজ নিজ দেশে ফেরার সৌভাগ্য হয়েছে 25 বছরের কম বয়সী এবং যুদ্ধে আহত সেনাদের। তবে কতজন বন্দি মুক্তি পেয়েছেন তা স্পষ্ট করেনি কোনো পক্ষ। ছাড়া পাওয়া ইউক্রেনীয় সেনাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করতে নেওয়া হয় হাসপাতালে। স্বজনদের খোঁজে হাসপাতাল প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন আত্মীয়রা। মুক্তির আনন্দে আবেগঘন মুহূর্ত তৈরি হয় সেখানে। চলতি মাসে ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন বৈঠকে অন্তত 1200 যুদ্ধবন্দী মুক্তির বিষয়ে একমত হয় দুদেশ। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে পারমাণবিক চুক্তি নিয়ে দ্রুতই পাল্টা প্রস্তাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। সোমবার কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পারমাণবিক চুক্তিকে বাধাগ্রস্ত করছে ইসরায়েল, এমন অভিযোগও করেন তিনি। পাশাপাশি ইসরায়েলের পরমাণু নিরস্ত্রীকরণে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান তিনি। গেল মে মাসে ওয়াশিংটনে দেওয়া প্রস্তাবকে ইরানের স্বার্থবিরোধী বলে বাতিল করে দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মেঘালয়ে হানিমুনে গিয়ে স্ত্রীর হাতে স্বামীর খুনের ঘটনায় ভারত জুড়ে চলছে তোলপাড়। স্ত্রীর অবৈধ প্রেমের বলি হতে হয়েছে স্বামী রাজা রঘুবংশীকে। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে এই তথ্য। রোমহর্ষকে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকেই এখন পুলিশের হেফাজতে। পারিবারিকভাবেই 4 হাত এক হয়েছিল রাজা ও সোনম রঘুবংশীর। ইন্দোরের বাসিন্দা এই নবদম্পতি মধুচন্দ্রিমার জন্য বেছে নিয়েছিলেন ভারতের উত্তর পূর্বের মেঘের রাজ্য মেঘালয়কে। তবে হানিমুনে গিয়ে নৃশংসভাবে খুন হন রাজা রঘুবংশী। গেল 20 মে স্ত্রীকে নিয়ে মেঘালয়ের উদ্দেশ্যে পাড়ি দেন রাজা। 23 মে তারা পৌঁছান চেরাপুঞ্জিতে। সেদিন থেকেই নিখোঁজ ইন্দোরের ব্যবসায়ী রাজা। 11 দিন পর 2 জুন রাজার মরদেহ উদ্ধার হয় সোহরার একটি খাদের নিচ থেকে। রাজার দেহ উদ্ধার হলেও তার স্ত্রী সোনম যেন কর্পূরের মতো উবে গিয়েছিলেন। তার সন্ধানে বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি। 17 দিন পর রাজার মৃত্যু রহস্য সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়। রাজাকে খুনের দায় স্বীকার করে উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করেন স্ত্রী সোনম। একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। পুরনো প্রেমিক রাজ কুশওয়াহার যোগসাজশে সোনম এত বড় কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 3 ভাড়াটে খুনিকেও নিয়োগ দিয়েছিল প্রেমিক যুগল। প্রথমে রাজার মরদেহ খুঁজে বের করেছি। একে একে 4 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোনম এবং রাজের মাঝে যোগাযোগ আছে, তার প্রমাণ পেয়েছি। দ্রুত তদন্ত শেষ করা হবে। পুলিশের দুর্ধর্ষ অভিযানে আটক করা হয় সোনমের প্রেমিক রাজ কুশওয়াহাকে। মধ্য ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয় 3 ভাড়াটে খুনিকেও। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। বাণিজ্য বিরোধ নিরসনের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছে চীন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে দুদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত হবে এই বৈঠক। সোমবার প্রথম দিনের আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন আলোচনা সফল হলে দুদেশের মধ্যে পুনরায় চালু হতে পারে বিরল খনিজ রপ্তানি। এতে বিশ্বব্যাপী অটোমোবাইল, সেমিকন্ডাক্টর আর প্রতিরক্ষার মতো বাণিজ্যিক খাতগুলোতে কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে। গেল এপ্রিলে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে চীন ও যুক্তরাষ্ট্র। পরে 90 দিনের জন্য তা স্থগিতে সম্মত হয় উভয় দেশ। গেল বৃহস্পতিবার ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। বাণিজ্যিক বিরোধ মেটাতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হন 2 নেতা। ইতালিতে বাতিল ঘোষণা করা হয়েছে শ্রমিক অধিকার ও অভিবাসন আইন সংশোধন নিয়ে আয়োজিত গণভোট। মোট ভোটারের মাত্র 30% অংশগ্রহণ করায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। দেশটির সংবিধান অনুযায়ী যে কোনো গণভোট বৈধ হতে কমপক্ষে 50% ভোটারের অংশগ্রহণ বাধ্যতামূলক। রবি ও সোমবার 2 দিন ধরে চলে ভোট। মোট 5টি প্রস্তাবের উপর রায় জানায় নাগরিকরা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটি হল ইতালিতে 10 বছরের পরিবর্তে 5 বছর অবস্থানের পর নাগরিকত্বের আবেদন করতে পারবেন অভিবাসীরা। ভোটে অংশ না নেওয়ার মাধ্যমে প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে বেশিরভাগ ইতালীয়। মানবাধিকার সংস্থাগুলোর প্রচারণা ও গণমানুষের দাবির মুখে বাধ্য হয়ে এই গণভোটের আয়োজন করেছিল দেশটির সরকার। যদিও সংস্কারের এসব দাবিতে সম্মতি নেই স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের। ডায়াপার বদলে দিচ্ছে রোবট। শুয়ে থাকা মানুষকে তুলে বসিয়ে দেয়া সহ নানাভাবে রোগীর সেবায় সক্ষম এই রোবট। এখানেই শেষ নয়, ডিম ভাজা, কাপড় ভাঁজ করার মতো কাজও করতে পারে অনায়াসে। বহুমুখী কাজে পটু এই রোবটের দেখা মিলবে জাপানে। মূলত বৃদ্ধ অসুস্থদের জন্য পর্যাপ্ত সেবাকর্মী না পাওয়ায় তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই রোবট।
জাপানে উদ্বেগজনক হারে কমেই চলেছে জন্মহার, বাড়ছে বৃদ্ধের সংখ্যা। গবেষণা প্রতিবেদন বলছে আগামী 10 বছরে দেশটিতে 15 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমে যাবে প্রায় 9.5%। জাপানের কঠোর অভিবাসন নীতির কারণে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়াও সহজ নয়। আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে দেশটির বিপুল সংখ্যক বয়স্ক জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত সেবা নিশ্চিত আরও কঠিন হয়ে পড়বে। সংকট সমাধানে রোবটের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি। এ পরিকল্পনার অংশ হিসেবে জাপান সরকারের অর্থায়নে টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে শুরু হয় সেবাদানকারী রোবট তৈরির কাজ। অবশেষে তৈরি করা হয় এইরেক নামের মানবাকৃতির রোবটটি। 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার রোবটটির ওজন প্রায় 150 কেজি। মোজা পরিয়ে দেয়া, শুয়ে থাকা ব্যক্তিকে তুলে বসিয়ে দেয়া সহ বয়স্ক ব্যক্তিদের নড়াচড়া ও চলাফেরায় সহায়তা করতে পারে রোবট এইরেক। শুধু রোগীর সেবাই নয়, ডিম ভাজা ও কাপড় ভাজের মতো গৃহস্থালী নানা কাজেও পটু এটি। এআই চালিত এ মানবাকৃতির যন্ত্র উপকারী হলেও তা প্রশিক্ষিত সেবাকর্মীদের বিকল্প বলে ভাবতে পারছে না অনেকেই। এমন রোবট সত্যি আমাদের জন্য সহায়ক হবে, কিন্তু একটি ব্যাপারে উদ্বেগ থেকেই যায়। মানব স্পর্শের উষ্ণতা কি একটি যন্ত্র দিতে পারবে? পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও এগুলোর নেই। নির্মাতাদের প্রত্যাশা 2050 সালের মধ্যে সবার হাতের নাগালে চলে আসবে এই রোবট। আমাদের লক্ষ্য 2050 সালের ভিতরে এমন একটি রোবট তৈরি করা যা সবকিছু করতে পারবে। ডাক্তার ও নার্সদের সাথেই হাসপাতালে স্বাধীনভাবে সেবাদানে অংশ নিতে পারবে। বর্তমান বাজারে রোবটটি কিনতে চাইলে গুনতে হবে কমপক্ষে 10 মিলিয়ন ইয়েন বা প্রায় $67,000। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।